আরে কাকলি বৌদি, আমি শুনলাম আজকাল তুমি নাকি তোমার ডিমে একদম তা দিতে চাও না। ডিমে তা না দিলে তো তোমার সন্তানের ক্ষতি হবে। ধুর টনি দিদি, তুমি যে কি বলো না, আমার তো ডিমে তা দিতে একদম ভালো লাগে না। জানো, সারাদিন ইচ্ছে করে শুধু নদীর পাড়ে এসে ঘুরে ঘুরে বেড়াই। আরে কাকলি বৌদি, সে তো তুমি পরেও করতে পারবে। আগে তো ডিম ফুটে ছানা বের হোক। হ্যাঁ হ্যাঁ, সে পরে দেখা যাবে। তোমার থেকে আমার জ্ঞান নিতে হবে না। ঠিক আছে কাকলি দিদি, তুমি যা ভালো মনে করো তাই করো। তবে এবার আমি চললাম। টোনা তো আবার বাসায় একাই আছে। টোনা তো আমার ডিম পাহারা দিচ্ছে। এসব বলে টুনি বাসায় চলে যায়। অন্যদিকে কাকুলি কাকু বাড়িতে চলে যায়। তুমি ডিম বাড়িতে রেখে কোথায় গিয়েছিলে শুনি? আজকাল দেখছি তুমি একদম ডিমে তা দিতে যাচ্ছ না। আমি যখন খাবার খুঁজতে যাই তখন তুমি খেলতে চলে যাও। আর আমাদের ডিম যে একা বাড়িতে পড়ে থাকে সে খেয়াল কি তোমার আছে? শোনো কালু, আমার ডিমে তা দেওয়া নিয়ে তোমার কোনো মাথা ঘামাতে হবে না, বুঝেছো? আর আমি যে ঘুরে ঘুরে বেড়াই, খেলে বেড়াই, সেটা তোমাকে টুনি বলেছে তাই না? হ্যাঁ, নিশ্চয়ই এটা তোমাকে টুনি বলেছে। ওই টুনির তো খেয়ে দেওয়ার কাজকর্ম নেই, সারাক্ষণ শুধু আমার পিছনে পড়ে থাকা। শোনো কাকলি, আমাকে এসব তুমি দিদি কেন বলতে যাবে বলো তো? আমি রোজ খাবার নিয়ে এসে দেখি তুমি বাড়িতে থাকো না। শোনো, আমার সন্তানের যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। ঠিক আছে ঠিক আছে, এবার কি খাবার এনেছো দাও তো। খাবার খেয়ে আমি আমার ডিমে তা দিতে বসবো। এরপর কাকুলি কাক খাবার খেয়ে ডিমে তা দিতে বসে। আর এভাবেই দিন কাটতে থাকে। এই যে ডিমের বাবা, শোনো, আজ থেকে আর নদীতে জল আনতে যাব না, বুঝলে? আজ থেকে তুমি জল আনবে। আর শোনো, আমি ডিমে তা দেওয়ার কোনো ঘাটতি রাখতে চাই না। আমি চাই আমাদের অনেক সুন্দর একটা ছানা বের হোক। তুমি একদম ঠিক বলেছো টুনি। আমিও চাই আমাদের ছানা অনেক সুন্দর হোক। ইস, কবে যে ডিম ফুটে ছানা বের হবে আর আমাকে বাবা বাবা বলে ডাকবে। আমার তো ভাবতেই অনেক ভালো লাগছে টুনি। এভাবে টোনা আর টুনি ওদের ছানাকে নিয়ে ভাবতে থাকে। এভাবেই আরো দুদিন কেটে যায়। একদিন সকালে কালু কাকের ঘুম ভেঙে যায়। আরে এই কাকলি আবার কোথায় গেছে? হ্যাঁ, আর এভাবে ডিম রেখে ও যে কেন চলে যায় আমি তো কিছুতেই বুঝতে পারি না। ইস, বড্ড জল তেষ্টা পেয়েছে আমার, কি যে করবো। দূর, আর ভালোই লাগছে না। আজকালে আসুক বাড়িতে কাকলি। কালু কাক যখন এসব কথা বলছিল তখনই সেখানে টোনা চলে আসে। আরে কালু দাদা, তুমি এখানে বসে বসে কি ভাবছো গো? এ কি, কাকুলি বৌদি এভাবে ডিম ফেলে রেখে কোথায় গেছে? সেটাই তো ভাবছি সোনা দাদা, এভাবে ডিমে তা না দিলে তো আমার ছানার অনেক সমস্যা হবে। কিন্তু কাকলি তো সেটা বুঝতেই চায় না। তুমি চিন্তা করো না কালু দাদা, আমার মনে হয় কাকুলি বৌদি নদীর ধারে ঘুরতে গেছে। তুমি বাসায় থাকো কেমন? আমি গিয়ে কাকুলি বৌদিকে ডাক দিয়ে নিয়ে আসি। এ কথা বলে টোনা নদীর ধারে চলে যায়। আরে কাকুলি বৌদি, তুমি কি গো? হ্যাঁ, এভাবে নদীর ধারে বসে গল্প করছো? আর তোমার ডিমে কে তা দিবে শুনি? এক্ষুনি বাসায় চলো, কালু দাদা তোমাকে ডাকছে। ধুর, এই কালুর জ্বালা আমার আর সহ্য হচ্ছে না। কি যে করি আমি ভেবেই পাচ্ছি না। এই তোরা গল্প কর, আমি বাসায় যাচ্ছি। এরপর কাকুলি কাক বাড়িতে যেতেই কাকলি, তোমাকে আমি আর কত বোঝাবো বলো তো? এখন তো আমার মনে হচ্ছে তোমাকে বিয়েটা করাই আমার ভুল হয়েছে। সারাদিন তোমার খালি অলসতা। তোমাকে তো সবকিছু আমি এনে দিই, তাহলে কেন যে তুমি এমনটা করো বুঝতেই পারি না আমি। এসব কথা বলে কালু কাক সেখান থেকে চলে যায়। আর এভাবেই দিন কাটতে থাকে। একদিন সকালে টুনির ডিম ফুটে একটি মিষ্টি সুন্দর ছানা বের হয়। টোনা, এই টোনা, দেখো আমাদের একটা মিষ্টি আর নাদুস নুদুস ছানা হয়েছে। কি যে ভারী সুন্দর দেখতে। মা, ও মা, তুমিও অনেক সুন্দর দেখতে। মা, বাবা, ও বাবা, তুমিও অনেক সুন্দর দেখতে জানো। আমার তো এতদিন তোমাদের খুব দেখতে ইচ্ছে করেছে বাবা। আজ আমার খুব খুশি লাগছে তোমাদের দেখতে পেয়ে। দেখো টোনা, দেখো আমাদের মেয়ে কত সুন্দর কথা বলতে পারে। হ্যাঁ মা, তুমিও তো অনেক ভালো। তুমি আমার কত যত্ন করেছো। তুমি আমাকে একা রেখে কোথাও যাওনি, নদীর পাড়েও যাওনি ঘুরতে। তুমি অনেক ভালো মা। বাবা, তুমিও কিন্তু অনেক ভালো। তুমি সব সময় মাকে সাহায্য করেছো। সত্যি
আমি তোমাদের মতো মা বাবা পেয়ে অনেক খুশি হয়েছি। আমার তো আরো আগে ডিম ফুটে তোমাদের দেখতে ইচ্ছে করেছিল। দেখেছো টুনি, আমাদের মেয়েটা কি সুন্দর করে কথা বলছে। ইস, আমার তো অনেক ভালো লাগছে টুনি। আচ্ছা রে মা, এবার থেকে তুই তোর মায়ের সাথে সারাক্ষণ ঘুরে বেড়াবি, কেমন? সন্তান পেয়ে টোনা আর টুনি যখন এমন খুশি হচ্ছিল, অন্যদিকে কাকলির ডিম ফুটে একটি ডানা শুকানো প্রতিবন্ধী ছানা বের হয়। দেখেছো কাকুলি, দেখেছো? আজ তোমার অবহেলার জন্য আমার ছানাটার এই অবস্থা হলো। কতবার আমি তোমাকে বলেছি ডিমের অনেক যত্ন নাও, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনোনি। এবার বুঝলে তো? মা, ও মা, তুমি খুব বাচ্চা। তুমি কখনোই আমার যত্ন নাওনি। তুমি যখন আমাকে একা রেখে নদীর পাড়ে যেতে, তখন আমার খুব কষ্ট হতো মা। একদিন তুমি আমাকে রেখে চলে গেলে, আর ঘন্টার পর ঘন্টা ফিরলে না। আর তখন আমাকে দানা দেওয়ার কারণে আমার ডানাটা শুকিয়ে গেছে মা। মা জানো, সেদিন আমি খুব কান্না করেছিলাম। তুই আর এভাবে বলিস না রে মা। আমি এখন বুঝতে পারছি আমি অনেক অন্যায় করেছি রে মা। আজ আমার অবহেলার জন্য তোর এমনটা হয়েছে। বিশ্বাস কর, আমি ইচ্ছে করে এমনটা করিনি মা। আমার যা হয় তা তো হয়ে গেছে। তুমি পরবর্তী ডিম দিলে আর এমনটা করো না মা। ওরা যখন এসব কথা বলছিল, তখনই টুনি মিষ্টি নিয়ে আসে। কালু দাদা, কাকলি দিদি, এই নাও মিষ্টি। তোমরা মিষ্টি খাও। আমার অনেক সুন্দর নাদুস নুদুস একটা মেয়ে হয়েছে। এ কি, তোমার ছানার ডানা তো শুকিয়ে গেছে। তোমাকে বলেছিলাম না বৌদি, তুমি ঠিক করে তোমার ডিমে তা দাও। দেখেছো, আজ তোমার ভুলের জন্য তোমাদের কত বড় ক্ষতি হয়ে গেল। আমি সবটা বুঝতে পেরেছি বৌদি, কিন্তু কি আর করব বলো। আমি যে ভুল করে ফেলেছি তা তো এখন আর শোধরাতে পারবো না, তাই না? এতে তো আর কোনো লাভ হবে না। ঠিক আছে বৌদি, তবে তুমি আর ভেবো না। চলো, আমার এক পরিচিত সাধু বাবা আছে, আমরা তার কাছে তোমার মেয়েকে নিয়ে যাই। উনি নিশ্চয়ই কোনো ব্যবস্থা করে দিবেন। এরপর টুনি কাকুলি কাকের ছানাকে পিঠে নিয়ে আর কাকুলি কাককে সাথে নিয়ে কবিরাজের উদ্দেশ্যে রওনা দেয়। টুনি মাসি, টুনি মাসি, তুমি কত ভালো। তুমি আমাকে নিয়ে কত ভাবছো। এরপর ওরা কবিরাজের কাছে যায় আর কবিরাজকে সবটা খুলে বলে। ও, এই ব্যাপার। তোমরা কোনো চিন্তা করো না বাছারা। কাকলি, এই নে গোলাপি ভুট্টা। এই গোলাপি ভুট্টা তোর মেয়েকে 3 দিন খাওয়ালে তোর মেয়ে একদম সুস্থ হয়ে যাবে রে। তোর আর কোনো ভয় থাকবে না তখন। এরপর ওরা গোলাপি ভুট্টা নিয়ে চলে আসে। এরপর কাকলি ওর মেয়েকে গোলাপি ভুট্টা 3 দিন খাওয়াতে থাকে। আর 3 দিন ভুট্টা খাওয়ার পর কাকলির মেয়ের ডানা একদম ঠিক হয়ে যায়। এরপর ওরা সুখে শান্তিতে ওদের দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, অলসতার পরিণাম কি হতে পারে। তাই আমাদের অলসতা না করে সময়ের কাজ সময়ে করতে হবে। এই ভাঙা ঘরে থাকতে আমার আর ভালো লাগছে না। ওদিকে বর্ষাকালও ধেয়ে আসছে। না, আর বসে থাকলে চলবে না। কষ্ট করে হলেও আমাকে একটা নতুন বাড়ি বানাতেই হবে। কিন্তু কোন গাছে বাড়ি বানাবো? কোন গাছে, কোন গাছে? আরে, আমার তো আপেল গাছ আছে। আমি আপেল গাছেই বাড়ি বানাবো। যাই যাই, তাড়াতাড়ি বন থেকে কাঠ, খড় এসব নিয়ে আসি। টুনি কাঠখড় খুঁজতে থাকে। কিছুক্ষণ পর টুনি কাঠখড় নিয়ে এসে তার আপেল গাছে নতুন করে বাড়ি বানাতে থাকে। উফ বাবা, আজ বনে তো প্রচুর রোদ উঠেছে। ভীষণ পিপাসাও পেয়েছে। যাই, কুয়ো থেকে কলসে করে একটু পানি নিয়ে আসি। টুনি কলস নিয়ে কুয়োর দিকে উঠতে থাকে। আরে টুনি বোন, কুয়ো থেকে পানি আনতে যাচ্ছিস বুঝি? হ্যাঁ দিদি। কেন গো, কিছু বলবে নাকি? হ্যাঁ রে, আমার ঘরে কোনো পানি নেই, আর আমিও অনেক ব্যস্ত। এখন কুয়োতে যেতে পারবো না। তুই আমার কলসটা নিয়ে গিয়ে 1 কলস পানি এনে দে তো বোন। আচ্ছা ঠিক আছে দিদি, কলসটা দাও। তুই অনেক ভালো রে টুনি, তোকে অনেক ধন্যবাদ। আমার কাজ করতে করতে তো তোর অনেক পিপাসাও পেয়েছে। টুনি আর কিছু না বলে
কলস নিয়ে তার বাড়িতে চলে আসে। আর পানি খাওয়া শেষে সে আবারও কাজে লেগে পড়ে। এক পর্যায়ে অনেক কষ্ট করার পরে টুনির আপেল গাছে একটি বাড়ি তৈরি হয়। আরে বাহ টুনি, তোর কাজের হাত তো বেশ ভালো। বাড়িটা তো বেশ সুন্দর লাগছে। না না, বাড়ির রূপ দেখলে তো আর হবে না, কিছু তো খেতে হবে। যাই যাই, বন থেকে কিছু খাবার নিয়ে আসি। টুনি বনের দিকে উঠতে থাকে আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন টিয়ে উঠতে উঠতে টুনির কাছে আসে। কি ব্যাপার টিয়ে দিদি, তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন? আর তুমি হাঁপাচ্ছই বা কেন বলো তো? কিছু কি হয়েছে তোতা দাদার? বলো না গো দিদি। আমার কিছুই হয়নি রে টুনি, আসলে পাশের বন থেকে খবর এসেছে তোর রাজু মামা নাকি ভীষণ অসুস্থ, তোকে দেখতে যাচ্ছে। কি বললি দিদি, রাজু মামা অসুস্থ? আমি এক্ষুনি যাচ্ছি পাশের বনে। এরপর টিয়ে ওখান থেকে চলে যায় আর টুনিও তার ঘরে তালা লাগিয়ে কণিকা ও যজ্ঞুর কাছে আসে। কি ব্যাপার টুনি, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? দাদা, পাশের বনে আমার মামা থাকে, ওই মামা নাকি ভীষণ অসুস্থ। আমি মামাকে দেখতে যাচ্ছি। আমি ফিরে আসা না পর্যন্ত তোমরা আমার বাসাটা একটু দেখে রেখো গো। তুই একদম চিন্তা করিস না, তোর বাড়ি মানে তো আমাদেরও বাড়ি। আমরা খুব ভালো করেই দেখাশোনা করব। তুই নিশ্চিন্তে কয়েকদিন থেকে আয় বোন। টুনি, বলি কি, তুই তোর বাড়িতে তালা দিয়ে থাকলে চাবিটা আমাদের দিয়ে যাবন। আসলে তোর বাড়িটাকে তো ভালো করে দেখাশোনা করতে হবে, তাই না? টুনি যজ্ঞুর এমন কথা শুনে আর কিছু না ভেবে যজ্ঞুকে চাবিটা দিয়ে দেয় আর কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এরপর যজ্ঞ কণিকা একে অপরের দিকে তাকিয়ে বলতে থাকে, কণিকা, আজ হবে মজা গো মজা। ওকা টুনি ওর বাড়ির চাবি আমাদেরকে দিয়ে গেছে। হা হা হা, কয়েকদিন আর কষ্ট করে আমাদের খাবার খুঁজতে হবে না। আজ থেকে তো আমরা টুনির জমানো খাবার খাবো। কি যে ভালো লাগছে বলো। ঠিক বলেছো, চলো তাড়াতাড়ি। যজ্ঞ, ওই দেখো আলমারিতে শস্যদানা সাজানো। চলো চলো, শস্যদানা খেতে শুরু করি। না না, আমি শস্যদানা খাবো না, আমি তো মিষ্টি ফল খাবো। ওই দেখো টেবিলের উপর সাজানো অনেক মিষ্টি ফল। কতদিন হলো মিষ্টি ফল খাই না, আজ পেট ভরে খাবো। কণিকা শস্যদানা আর যজ্ঞ ফল খেতে থাকে। কি যে শান্তি। এখন যাই, টুনির মেকআপ নিয়ে একটু সাজুগুজু করি। কতদিন হলো ভালো করে সাজি না। যজ্ঞ, দেখো তো আমাকে কেমন লাগছে। আরে বউ, তোমাকে তো একদম ললিতার মতো লাগছে। এমন সুন্দর তোমাকে বিয়ের দিনও লাগেনি, সত্যি বলছি। যজ্ঞ, রাত তো নেমে এসেছে, চলো এবার আমাদের বাড়িতে ফিরে যাই। না না কণিকা, বাড়ির বিছানা অনেক শক্ত। আর দেখো টুনির বিছানা কত নরম তুলতুলে। টুনি না আসা পর্যন্ত আমরা এখানেই থাকবো, বুঝেছো? চলো চলো, এবার ঘুমিয়ে পড়ি। যজ্ঞ কণিকা ঘুমিয়ে পড়ে আর এভাবেই দুদিন কেটে যায়। যজ্ঞ, টুনির বাড়িটার প্রতি আমার মায়া জন্মেছে। টুনি যদি ফিরে আসে তাহলে আমরা ওকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেব আর এই বাড়িটা দখল করব, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, আমিও তোমাকে এ কথাটাই বলতে চেয়েছিলাম। আমাদের আর পুরনো বাড়িতে ফিরে যেতে ইচ্ছে করছে না। টুনির এই বাড়িটা একদম স্বর্গের মতো লাগছে। আর দেরি না করে আমাকে কিছু শস্যদানা খেতে দাও তো এবার। এভাবে আরো কিছুদিন কেটে যায়। তারপর টুনি একদিন তার নিজের বাড়িতে ফিরে আসে। ফিরে এসে টুনি তার বাড়িতে যজ্ঞ ও কণিকাকে দেখে। কি দাদা দিদি, তোমরা আমার বাড়িতে কি করছো? আর আমার বাড়িটা এমন নোংরা হলো কিভাবে? আর আমার জমানো শস্যদানা ফল এসব কি হলো বলো তো? এই শোন, এটা আর তোর বাড়ি নেই, এটা আমাদের বাড়ি, বুঝেছিস? বেশি কথা না বলে তাড়াতাড়ি এখান থেকে চলে যা বলছি। দিদি, তোমরা আমার সাথে মজা করছো তাই না? কিন্তু আমি একদমই মজার মুডে নেই। তোর সাথে মজা নেওয়া বয়েই গেছে আমাদের। যা বলছি এখন এখান থেকে, এটা আমাদের বাড়ি, শুনেছিস কান খুলে?
এসব তোমরা কি বলছো? এই বাড়িটা আমি অনেক কষ্ট করে বানিয়েছি, তোমরা তো দেখছি সুযোগের সদ্ব্যবহার করছো। আমি তোমাদের নামে বনের সবাইকে বিচার দেব, অন্যায়ভাবে অন্যের বাড়ি দখল করা বের করব। দাঁড়াও, আমি আসছি। এরপর টুনি গিয়ে বনের সকলকে ডেকে আনে। এই বেটা যজ্ঞ, ভালোই ভালোই টুনির বাড়ি থেকে বের হ। টুনি এই বাড়িটা আবার চোখের সামনেই অনেক কষ্ট করে বানিয়েছে। বেশি ঝামেলা না করে যা, ভাগ এখান থেকে। বনের সকলে যজ্ঞ ও কণিকাকে টুনির বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে চলে যায়, আর টুনি তার বাড়িতেই অনেক ভালোভাবে বসবাস করতে থাকে। একদিন কণিকা বলতে থাকে, যজ্ঞ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে ওই টুনির অপমানের প্রতিশোধ নেওয়ার। কি বুদ্ধি বলো কণিকা, তাড়াতাড়ি বলো। এবার তো ওই টুনির বাড়িটা আমাদেরই হবে। কণিকা, শুরু করো বুদ্ধি অনুযায়ী কাজ। কণিকা তার বুদ্ধিমতো বিছানায় শুয়ে পড়ে আর অভিনয় করতে থাকে। ওরে বাবা রে, ওরে মা রে, মরে গেলাম রে, মরে গেলাম। গো, আমার অনেক পানি পিপাসা পেয়েছে, তাড়াতাড়ি পানি খেতে দাও গো। হ্যাঁ, মরে গেলাম রে, মরে গেলাম। কণিকা, তুমি একটু অপেক্ষা করো, আমি টুনি বোনের থেকে পানি নিয়ে আসছি। যজ্ঞ কণিকার বুদ্ধিমতো টুনির বাড়িতে আসে। টুনি বোন, আমার কণিকা অনেক অসুস্থ, ও পানি খেতে যাচ্ছে। বোন, আমাকে একটু সাহায্য কর, দয়া করে কুয়ো থেকে আমাকে একটু পানি তুলে দে। আসলে আমি কুয়ো থেকে পানি তুলিনি তো, তাই দয়া করে একটু সাহায্য কর বোন। শান্ত হও দাদা, চলো চলো কুয়োর পাড়ে। ওরে বাবা রে, ডুবে গেলাম রে, ডুবে গেলাম। টুনি বোন, বাঁচা, বাঁচা আমাকে তুই। শয়তান যজ্ঞ, এবার আমি সব বুঝতে পেরেছি। তুই আমাকে ধাক্কা দিতে গিয়ে নিজেই কুয়োতে পড়ে গিয়েছিস। আমি তো তোদের সব পরিকল্পনা শুনে নিয়েছিলাম। আমি তোকে কিছুতেই সাহায্য করব না, শয়তান কালুকা। বোন আমার, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দে। আজকের পর থেকে তোর সাথে আর খারাপ আচরণ করব না। তুলে নে বোন, তুলে নে আমায়, আমি যে ডুবে যাচ্ছি, তোর পায়ে পড়ি বোন। যজ্ঞুর এমন কাকুতি মিনতি দেখে টুনির ভীষণ মায়া হয়। এরপর টুনি রশি দিয়ে যজ্ঞুকে উপরে তুলে নেয়। এবার বুঝতে পেরেছো, অন্যের ক্ষতি করতে গেলে নিজেরই ক্ষতি হয়। এবারের মতো ক্ষমা করে দিলাম, কিন্তু আর একবার ভুল করলে আর কখনো ক্ষমা করব না। সোজা শাস্তি দেব, বুঝেছো? এরপর টুনি সেখান থেকে চলে যায়, আর যজ্ঞ ওখানে দাঁড়িয়েই কাঁদতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। মা, তুমি কথা বলছো না কেন মা? তুমি আমাদের দুই ভাই বোনকে ছেড়ে কোথাও চলে যেতে পারো না মা? তুমি আমাদের কাছে ফিরে এসো মা, আমি যে কিছুতেই একা একা ভাইকে সামলাতে পারবো না। মা, চোখ খোলো মা, চোখ খোলো, কথা বলো মা, কথা বলো। কাঁদিস না রে টুনটুন রকি, তোদের মা যে আর কোনো দিন ফিরে আসবে না। তোদের মা ওই দূর আকাশের তারা হয়ে গেছে। আর কাঁদিস না তোরা, তোদের মা নেই তো কি হয়েছে, তোদের মাসি আছে না, তোদের এই বিন্দু মাসি তোদের অনেক ভালোবাসবে রে। এই বলে মিনু টুনটুনি টুনটুন আর রকিকে সান্ত্বনা দিতে থাকে। আসলে আজ সকালে ওদের মা এক কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। টুনি অসুস্থ থাকার কারণে বিন্দু টুনটুন আর রকিকে দেখাশোনা করত, আর বিন্দুর স্বামী যজ্ঞ কাকু ওদের সাথেই থাকতো। যজ্ঞ, টুনির তো সৎকার হলো, বাচ্চা দুটো তো মায়ের শোকে পাগল হয়ে গেছে। তুমি খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো, আমি দেখছি ওদের দুটো খাবার খাইয়ে ঘুম পাড়াতে পারি কিনা। এই বলে বিন্দু টুনটুন আর রকির কাছে যায়, আর ওদেরকে অনেক বুঝিয়ে খাবার খাইয়ে দিতে থাকে। বিন্দু মাসি, তুমি অনেক ভালো, তুমি মায়ের মতো আমাদের ছেড়ে যেও না, নয়তো আমরা দুই ভাই বোন যে একেবারে অসহায় হয়ে যাব। কি যে বলিস না তোরা, এবার আর কথা না বাড়িয়ে চুপচাপ ঘুমিয়ে পড়তো। সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠতে হবে, এই বলে দিলাম। বিন্দুর কথা শুনে বাচ্চারা আর কোনো কথা না বাড়িয়ে খাবার খেয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। এভাবেই দিন কাটতে থাকে। বিন্দু ওদের দুই ভাই বোনকে অনেক ভালোবাসতো, কখনো তাদের মায়ের অভাব বুঝতে দিত না। যজ্ঞ, তুমি বাজার করে এনেছো ভালো কথা, কিন্তু আমি বাচ্চাদের জন্য যে বিস্কুট কিনে আনতে বলেছিলাম তা আনোনি কেন? হ্যাঁ,
শোনো বিন্দু, এগুলো এনেছি তাতেই অনেক, বুঝলে? রোজ রোজ ওদের জন্য টাকা খরচ করে বাড়তি কিছু আনতে পাবো না আমি, বুঝতে পেরেছো তুমি? তুমি এসব কি বলছো বলো তো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওরা তো অনেক ছোট, এই বয়সে তো ওরা ওসব খাবে। আর তাছাড়া তোমাকে তো টাকা খরচ করতে হচ্ছে না। দিদি আর দাদা বাবু ওদের জন্য তো অনেক টাকা রেখে গেছেন, তাই বেশি বকো না তো। শোনো বিন্দু, সবসময় এই দিদি দিদি করো না তো। তুমি তো এই সবসময় বাচ্চাদের নিয়েই পড়ে আছো। আচ্ছা, একবারও কি তুমি নিজের কথা ভেবেছো? আমাদের নিজেদের সন্তান হলে ওদেরকে আমরা কি খাওয়াবো? আমাদের তো কোনো কিছুই নেই। চুপ করো তো, তুমি যা বলার বলেছো, আর একবারও এসব কথা বলবে না। আমি তোমার মুখে এসব কথা শুনতে যাচ্ছি না। এসব কথা বলে বিন্দু সেখান থেকে চলে যায়। আর এরপর থেকে বিন্দুর মাথায় সবসময় যজ্ঞ কাকের কথাগুলো ঘুরতে থাকে। বিন্দুও তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে থাকে। আর তার উপর তো যজ্ঞ কাকের কুমন্ত্রণা আছেই। এসব কথা শুনতে শুনতে বিন্দুও যজ্ঞ কাকের মতো খারাপ হয়ে যায়। না, এই হতচ্ছাড়ির সাথে অনেক ভালো ব্যবহার করেছি, কিন্তু আর না। আমারও তো একটা ভবিষ্যৎ আছে। আমার সন্তানদের রাজকীয়ভাবে বড় করতে চাইলে এই দুই ছানার সম্পত্তি আমার চাই চাই। টুনটুন, টুনটুন, রকি, রকি। বিন্দুর এমন চিৎকার শুনে সেখানে ওরা দুই ভাই বোন দৌড়ে চলে আসে। কি হয়েছে মাসি? তুমি কি আমাদের জন্য চকলেট এনেছো? কই দাও দাও, চকলেট দাও। চকলেট এনেছো নাকি? অনেক আদর করেছি তোদের, যা ভাগ এখান থেকে। কিন্তু আর না, শোন, তোরা এক্ষুনি দুই ভাই বোন আমার পুরো ঘর ঝাড়ু দিবি, তারপর থালা বাসনগুলো সব পরিষ্কার করবি। আমি সব কাজ করে মরি আর তোরা সব পায়ের উপর পা তুলে থাকিস, তাই না? এখন থেকে তোরা কাজ করবি। তুমি এসব কি বলছো মাসি? আমরা কি কখনো এমন কাজ করেছি নাকি বলো তো? তুমি তো আমাদের কখনো কোনো কাজ করতেই দাওনি মাসি। মাসি, আমরা কাজ করতে পারবো না। আর ভাই, ও তো অনেক ছোট। তুমি তো আমাদের খুব ভালোবাসতে, তাহলে আজ কি হলো তোমার মাসি? এত কথা বলছিস কেন? হ্যাঁ, কাজ পারিস না, কিন্তু আজ থেকে পারবি। বেশি কথা বললে কিন্তু পিঠের ছাল তুলে দেব, বুঝেছিস? যা বলছি এখান থেকে, আমি যা বলবো তাই করবি। এই বলে বিন্দু তাদের লাঠির ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর অসহায় দুই ভাই বোন মিলে সব কাজ করতে শুরু করে। ভাই, তোর অনেক কষ্ট হচ্ছে তাই না রে ভাই? তুই এগুলো রেখে দে, আমি করে দিচ্ছি। না রে দিদি, তোর তো অনেক কষ্ট হচ্ছে, আমি ঠিক বুঝেছি। তার থেকে ভালো আমরা দুই ভাই বোন মিলে সব কাজ করি। জানি না রে, মাসি কেন আমাদের সাথে এমন করে। হ্যাঁ রে, কাজ বাদ দিয়ে এখানে কিসের খোশ গল্প করছিস? হ্যাঁ, তাড়াতাড়ি কাজ শেষ কর বলছি। কাজ শেষ না হলে কিন্তু খাবার পাবি না। বিন্দুর এমন কথা শুনে ওরা দুই ভাই বোন মিলে তাড়াতাড়ি করে কাজ করতে শুরু করে। হঠাৎ এত কাজ করতে গিয়ে ওদের দুই ভাই বোনের হাতে ফোসকা পড়ে যায়। এরপর সেই দিনটি কেটে রাত হয়ে যায়। দিদি, আমার হাত ভীষণ ব্যথা করছে রে, আর জ্বলছে। আমার হাতে কিছু মলম লাগিয়ে দে না রে দিদি, আমার যে খুব কষ্ট হচ্ছে। কাঁদিস না রে ভাই, আর কাঁদিস না। আয়, আমি তোর হাতে মলম লাগিয়ে দিচ্ছি আর ঘুম পাড়িয়ে দিচ্ছি। আজ আমাদের না খেয়ে রাতটা কাটাতে হবে রে ভাই। মাসি তো আমাদের আর খেতেও দেবে না। এভাবে বিন্দু মাসি আর যজ্ঞ কাকের অত্যাচারে দুই ভাই বোনের দিন কাটছিল। বিন্দু ওদের দুই ভাই বোনের থেকে সারা দিন কাজ করিয়ে নিত, কিন্তু বিনিময়ে ঠিক মতো খাবারটাও খেতে দিত না। একদিন, দিদি, এই দিদি, মাসি তো ঘুমিয়েছে, চল এই সুযোগে আমরা বাইরে যাই, জঙ্গলে গিয়ে বসে থাকবো। আমার যে খুব খিদে পেয়েছে, চল না, চল না দিদি, জঙ্গলে গিয়ে আমরা ফল খুঁজি। এরপর ওরা দুই ভাই বোন চুপি চুপি জঙ্গলের মধ্যে যায়, গাছে গাছে ফল খুঁজতে থাকে, কিন্তু কোনো গাছেই তারা কোনো ফল পায় না। এরপর রকি খিদের জ্বালায় টুনটুনের কাছে কান্না করতে থাকে। এমন সময় ওদের নাকে খুব সুন্দর খাবারের সুবাস ভেসে আসে, আর ওরা উপরে তাকাতেই দেখে ওদের মায়ের আত্মা ওদের জন্য খাবার নিয়ে এসেছে। মা, ও মা, তুমি ফিরে এসেছো মা। কিন্তু মা, তুমি এমন ডাইনি রূপে কেন? মা, মা। মা, আমার না অনেক খিদে পেয়েছে মা, তুমি আমাকে কিছু খেতে দাও না মা। আহারে আমার সোনারা, আমি জানি রে, তোদের বিন্দুবাসী তোদের উপর অনেক অত্যাচার করে, তোদের খেতে দেয় না, সারাদিন শুধু কাজ করিয়ে নেয়। আমি সব জানি রে মা, তবে তোরা আর কোনো চিন্তা করিস না, আমি এবার সব ঠিক করে দেব।
আর কাঁদিস না রে তোরা, এবার খেয়ে নে তো। মায়ের কথা শুনে ওরা দুজনে গপ গপ করে খাবারগুলো খেতে থাকে। আর টুনির আত্মা সবকিছু দেখে ভীষণ কান্না করতে থাকে। মারে, তোরা এখন ফিরে যা। ওই শয়তান বিন্দু মাসি যদি তোদের ওপর কোনো অত্যাচার করে, আমি ওদের আর ছেড়ে দেব না। সোনারা, এখন তোরা বাড়ি ফিরে যা। মায়ের কথা শুনে দুই ভাই বোন আশ্বাস পেয়ে বাড়ি চলে যায়। আর গিয়ে দেখে বিন্দু আর যজ্ঞ লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। বিন্দু, এই দেখো, এই দুটো এসে হাজির হয়েছে। চলো, আজকে এই দুটোকে আমরা মেরেই ফেলবো, মেরে সব সম্পত্তি হাতিয়ে নেব। এসব কথা বলে বিন্দু আর যজ্ঞ ওদের দুই ভাই বোনকে রশি দিয়ে বেঁধে ফেলে আর একটা আগুনের মশাল নিয়ে আসে ওদের শরীরে ধরিয়ে দেওয়ার জন্য। এমন সময় টুনির আত্মা সেখানে এসে হাজির হয় আর জাদু দিয়ে আগুনের মশালটা নিজের হাতে তুলে নেয়। আরে আরে দিদি, দিদি, তুমি ফিরে এসেছো? হ্যাঁ, আমি ফিরে এসেছি তোর অত্যাচারের শাস্তি দিতে। এবার তোদের আমি মেরেই ফেলবো। না দিদি, তুমি আমাকে ক্ষমা করে দাও দিদি। আমি লোভে পড়েছিলাম, যজ্ঞর কথায় আমি এমনটা করেছি। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কোনোদিন ওদের সাথে খারাপ ব্যবহার করব না। আবার আগের মতো ভালোবাসবো। আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ মা, তুমি মাসিকে ক্ষমা করে দাও মা। মাসি ছাড়া যে আমাদের আর কেউ নেই। আচ্ছা বেশ, আমি তোকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু শোন, আবার যদি কখনো ওদের ওপর অত্যাচার করিস, আমি কিন্তু সেদিন তোর কোনো কথাই শুনবো না। এই বলে টুনির আত্মা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর এরপর থেকে বিন্দু মাসি আর যজ্ঞ কাক ওদের সাথে আর কখনো খারাপ ব্যবহার করে না।